জীবনের কিছু পরিস্থিতিতে যেমন নিজেকেই সিদ্ধান্ত নিতে হয়, এই সংকটকালীন সময়েও আপনাকে নিজের সুস্থতার সিদ্ধান্ত নিজেরই নিতে হবে। যেই কাজগুলো করণীয় বা স্বাস্থ্যবিধির যেগুলো মেনে চলা দরকার, অবশ্যই তা মেনে চলতে হবে। কারণ আপনি যদি মেনে চলেন, আপনি যেমন নিরাপদে থাকবেন, একই সাথে আপনার দ্বারা আপনার পরিবারের কেউ ঝুঁকির মধ্যে পড়বে না। হাত ধোয়ার কথা বলছি, মাস্ক পরবার কথা একদম প্রথম দিন থেকে বলছি। এই স্বাভাবিক কিছু কাজ, সহজ কিছু অভ্যাস যদি জীবনের সাথে সন্নিবেশিত করে নেওয়া যায়, তবে কিন্তু আমরা সবাই এতটুকু নিশ্চিত থাকতে পারি যে এই যাত্রায় হয়তো রক্ষা পেয়ে যাব। তবু যদি সংকটের এই সময় পরিবার প্রিয়জন কিংবা নিজের জন্য কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা জন্মে, শিশু সন্তানের জন্য স্বাস্থ্য জিজ্ঞাসা জন্মে, তবে তাই জন্য আমাদের এই আয়োজন করোনা হেল্প ডেস্ক, যেখানে জুলহাস জুবাইর আপনাদের সাথে আছি। এবং আপনারা সরাসরি ফোন করে জানাতে পারেন আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসার কথাগুলো, যার উত্তর দিতে একই ধারাবাহিকতায় আজও আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ বিএসএমএমই। একই সাথে ডাক্তার আবু সাইদ শিমুল আমাদের সাথে থাকছেন, শিশুরোগ বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। দুঃখজনকভাবে ডাক্তার শারমিন আব্বাসী অনুপস্থিত আজ। তার কাছে গাইনোকোলজিক্যাল কোনো প্রশ্ন থাকলে আজ আমরা সেই প্রশ্নগুলো নিতে পারবো না। তিনি আগামীকাল নিশ্চয়ই আমাদের সাথে আবার জয়েন করবেন। আগামী দিন যেদিন অনুষ্ঠান হবে, আগামী শনিবার, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে গাইনোকোলজিক্যাল সমাধানের জন্য। করোনায় গত 24 ঘন্টায় আরও 13 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন 1845 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দেশে কোভিড-19-এ মোট প্রাণহানি এখন 6140 জনের। এছাড়াও এ পর্যন্ত 4,27,198 জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। মোট শনাক্তের হার 10.78%। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 17,112টি। সুস্থ হয়েছেন এ সময় 1,737 জন। সর্বমোট সুস্থ এখন 3,44,868 জন। দর্শক, আপনাদের প্রতি একটাই আহ্বান, যেটা আয়োজনের শুরুতেও বলেছি, প্রতিদিন বলছি, বারবার বলবো, আমি একদমই ক্লান্ত হব না এটা বলতে, কিন্তু যে নিজের দুহাত জীবাণুমুক্ত করে নিতে হবে। একই সাথে আপনার চারপাশের মানুষগুলোকেও এই সচেতনতার বার্তাটি যাতে তারা মেনে চলেন তা জানিয়ে দিতে হবে। প্রথমে একটু প্রফেসর মোস্তফা জামানের কাছে যেতে চাই। প্রফেসর মোস্তফা জামান, ডাক্তার আবু সাইদ শিমুল, দুজনের কাছেই প্রশ্ন। গত এক সপ্তাহের গড় যদি আমরা দেখি, গত এক সপ্তাহের যদি ইনফেকশন কার্ভ আমরা দেখি, তবে একটু স্পষ্টত কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1400, 1500, 1600, 1800 আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছে। এই বিষয়টিকে কিভাবে আসলে মূল্যায়ন করবেন? প্রথমে প্রফেসর মোস্তফা জামানের কাছে একটু যেতে চাই। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা করোনা হেল্প ডেস্কের মাধ্যমে সবসময় চেষ্টা করছি দর্শকদেরকে এই করোনা বিষয়ক এবং স্বাস্থ্য বিষয়ক নানা ধরনের আপডেট দিতে। তারই ধারাবাহিকতা আপনার এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কথাটি আমরা সবসময় বলে আসছি যে আমরা এমন একটি সময় অতিক্রম করছি যখন করোনা কাল যেমন চলছে, পাশাপাশি একটি ঋতু পরিবর্তনের সময় চলে এসেছে। আমাদের কিন্তু মৌসুমী কিছু রোগ এই সময় এমনিতেই হয়। হাঁচি, কাশি, সর্দি এই সময় কিন্তু এমনিতেই দেখা যাবে। শিশুদের যেমন দেখা দেয়, বড়দেরও বিশেষ করে অ্যালার্জি জনিত, ঠান্ডা জনিত কিছু সমস্যা এবং অন্যান্য বারের মতো এবারও কিছু নিউমোনিয়ার সমস্যা থেকে থাকে। সবকিছু মিলে আমাদের কাছে রোগীরা আসছে যে, "স্যার অনেকদিন ভালো ছিলাম, আবার নতুন করে কিছু সমস্যা আসছে। কাশি, জ্বর, সর্দি এবং বুকে কফ জমে আসছে।" এবং অনেকে দেখছে যে হয়তো বুকে হয়তো বড় কোনো সমস্যা নেই, কিন্তু কিছু শ্বাসকষ্ট হচ্ছে। সিটি স্ক্যান করে আমরা দেখছি যে HRCT তে তার বায়োলেটারাল নিউমোনিয়া পাচ্ছি। আবার সঙ্গে কিছু করোনা ভাইরাসও পাচ্ছি। আবার করোনা ছাড়াও কিন্তু আমরা পাচ্ছি। অর্থাৎ আমরা দেখছি যে দুটির সংমিশ্রণে কিছু সমস্যা পাচ্ছি এবং এটিকে আসলে কোনটি করোনা না, এটিকে কিন্তু আমাদের জন্য ডিফারেন্সিয়েট করা খুব একটি চ্যালেঞ্জের পরিণত হয়েছে। কারণ আমাদের যেহেতু রোগীর সংখ্যা বাড়ছে এবং অনেকেই আছে আসলে করোনা টেস্ট করতে চায় না এবং এক ধরনের তাদের মধ্যে ভীতি কাজ করে, অনীহা কাজ করে। বলে, "আমি বাসায় ওষুধ খাবো। জ্বর হলে আমরা ওষুধ বাসায় দেন।" কিন্তু সবসময় ভর্তি হতে চান না। আমরা এই সূত্রে বলি যে বাসায় আমরা এতদিন যাবৎ, গত কয়েক মাস যাবৎ যে পরীক্ষাগুলো, যে স্বাস্থ্যবিধির কথা বলে আসছি এবং কখন হাসপাতালে ভর্তি হবেন, কখন চিকিৎসক দেখাবেন, এই যে বিষয়গুলো আমরা প্রতিনিয়ত আলোচনা করছি, আমাদের বিশ্বাস আমাদের দর্শকরা এতদিনে সেই বিষয়গুলো বুঝে গেছেন এবং করণীয় কেউ সেগুলো জানতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। একটু ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে আসবো। ডাক্তার আবু সাইদ শিমুল, আপনি বিষয়টি কিভাবে মূল্যায়ন করবেন, এই যে ঊর্ধ্বমুখী সংক্রমণের কার্ভ? আসলে এটা একটা উদ্বেগের কারণ। এটা হচ্ছে যে আমরা প্রতিদিন বলছি যে এই ব্যাপারে, সেটা আপনারা টেনশন করবেন না, আপনারা আতঙ্কিত হবেন না, কিন্তু আসলে এই ব্যাপারে একটু সচেতন আসলে হতেই হবে। আমরা হয়তো করেছিলাম যে করোনা হয়তো চলেই যাচ্ছে বা আশেপাশের মানুষজন যেহেতু অল্প সংক্রমণ নিচ্ছে, খুব বেশি সিম্পটম দেখা যাচ্ছে না, কিন্তু আমরা ইদানিং কিন্তু একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে হাসপাতালগুলোতে মানুষ আসার একটা অনীহা প্রকাশ করছে। সেই জন্য জেনারেল বেড গুলো খালি হচ্ছে, কিন্তু আমরা প্রতিদিনই এরকম অসংখ্য ফোন কল পাচ্ছি যে আইসিইউ খালি আছে কিনা। অর্থাৎ একটা একটা বিরাট অংশ কিন্তু একদমই খারাপ অবস্থায় চলে যায়, সিভিয়ার অবস্থায়, তাদের জন্য আইসিইউ লাগছে এবং অনেকে মৃত্যুবরণ করছেন। সুতরাং আমি বলবো নিজের এবং নিজের পরিবারের কথা চিন্তা করে একটু সচেতন হতে হবে। এই শীতে কিন্তু এমনিতে আমাদের অনেক অ্যালার্জি জনিত সমস্যা বাড়ে, বাচ্চাদের নিউমোনিয়া বাড়ে। আজকে কিন্তু ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে, বিশ্ব নিউমোনিয়া ডে। এই একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে কিন্তু বাংলাদেশে প্রতি ঘন্টায় 3টি শিশুর মৃত্যু হয়।
শুধুমাত্র নিউমোনিয়াতে এটা আজকে প্রথম আলো সহ অনেক পত্রিকাগুলো হেডলাইন করেছে, প্রতি ঘন্টায় 3টে শিশু নিউমোনিয়া মারা যায়। এই নিউমোনিয়ার প্রকোপ কিন্তু এই শীতে বাড়ে। সুতরাং আবার ব্রঙ্কিওলাইটিস, অ্যালার্জি জনিত সমস্যাগুলো বাড়ে। একদিকে হচ্ছে করোনা, আরেকদিকে অ্যালার্জি সমস্যা, নিউমোনিয়া, সবকিছু মিলেই কিন্তু একটা আমি বলবো আরেকটু বেশি সচেতনতার বৃদ্ধির জায়গাগুলোতে আরেকটু আমাদের চিন্তা করতে হবে, নিজের চিন্তা করতে হবে, নিজের সন্তানের কথা চিন্তা করতে। সুতরাং একটু সচেতন হলে এটা কিন্তু এমন কঠিন কিছু বিষয় না, এটা জীবনাচরণের একটা অংশ হয়ে যেতে হবে। এটা আমাদের প্রতিদিনকার নিয়মের যদি অংশ করে ফেলতে পারি, আসলে এটা আমার মনে আসলে কঠিন কিছু নয়। একটু আমাদের উপস্থাপক জুলহা জুবায়ের কিন্তু প্রতিদিন আপনাদের কাছে বিনীত অনুরোধ করছেন, সেই অনুরোধটা তো ওর নিজের জন্য করছে না, উনি আপনাদের কথা চিন্তা করে, আপনাদের পরিবারের কথা চিন্তা করে করছে। সুতরাং এইটা যদি একটু মেনে চলে আমাদের সকলের জন্য মঙ্গল হবে। ধন্যবাদ ডাক্তার আবু সাঈদ শিমুল। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ডলি বলছি রাজশাহী থেকে, আমার মায়ের জন্য। জি বলুন। আমার মায়ের বয়স 35 বছর। ওনার প্রেশার 120/80, ওয়েট 61 কেজি। জি। ওনার সমস্যা সমস্ত শরীর ব্যথা আর জ্বর। যখন যখন ব্যথাটা আসে না হয় তখন জ্বর, গিরায় গিরায় হাঁটুতে, তারপর শরীরে যতটা গিরা রয়েছে সব গিরায় গিরায় ব্যথা। কতদিন ধরে এমন চলছে? এটা গত বছর এই সময় হয়েছিল একবার। 3 মাস অনেক অসুস্থ ছিল, মেডিকেলে ভর্তি ছিল 3 মাস। ভর্তি থাকার পর আপনার এমনি সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পর মাঝখানে একটু ভালো ছিল, তারপরে এই যে কুরবানি ঈদের পর থেকে আবার ওনার সমস্যাটা বেশি হয়। ডাক্তারকে কিছু বলেছিলেন কেন এমন হচ্ছে? ডাক্তার মানে রোগের নামটা বলে না কি সমস্যা, শুধু অনেক কবার গেছে, রাজশাহীতে বড় ডাক্তারই দেখাইছে, অনেক কবার গেছে, শুধু ওষুধ দেয় আর রক্ত পরীক্ষা করে, প্রসাব পরীক্ষা করে আর ওষুধ দেয়। সেক্ষেত্রে একটু জানাবেন, ওনার কি টাইফয়েড হয়েছিল আপনাদের জানা মতে কখনো, কিংবা চিকুনগুনিয়া হয়েছিল কিনা ওনার? টাইফয়েড হয়েছিল অনেকদিন আগে, কিন্তু ওনার কি কি পরীক্ষাগুলো করছে সেগুলো আমি বলতে পারবো, ওষুধের নামগুলো। ওনার সিআরপি, অ্যান্টিসিসিপি, ইএসআর, এই পরীক্ষাগুলো এগুলো করছে। জি জি। সিআরপি 41, অ্যান্টিসিসিপি নেগেটিভ, ইএসআর 35। ইএসআর? হ্যালো, ইএসআর 35? হ্যাঁ, ইএসআর 35। আচ্ছা। আর উনি ওষুধ ওষুধ নিয়মিত খান। জি, একটু বলবেন। মিথোটেক্স 10 mg, এটা মানে এগুলো এটা সারা জীবন চলবে বলেছে। তারপর ফলিসন 5 mg, এটাও বলেছে চলবে সারা জীবন। আর গ্যাসের ফিনিক্স, মাথা ব্যথা হয় ওনার, মাথা ব্যথার জন্য আবার টাফনিল এটা দিছিল, টাফনিল 200 mg। ঘুমের জন্য পেইশ 0.5 mg আর কটন 10 mg। বুঝতে পেরেছি। সবগুলো আপনার চলবে যতদিন মানে খাইতে বলেছে, যতদিন না সুস্থ হবে। আর শুধু গ্যাসের ওষুধটা 2 মাস বলেছে। আচ্ছা, আপনার পরিবারে কি বাত ব্যথার হিস্ট্রি আছে কিনা? না জি না, বাত ব্যথার কারো হিস্ট্রি নাই। আচ্ছা জলি, আপনি আমাদের সাথে লাইনে থাকবেন। প্রফেসর মোস্তফা জামানের হয়তো আরো কিছু জানবার থাকতে পারে। আচ্ছা, আর কি আর এখন ওনার পাটা অনেক ভারী হয়ে থাকে, উনি মানে সমস্যা বোধ করে, পাটা অনেক ভারী হয়, হাঁটতে পারেন, একটু সমস্যা হয়। আর জ্বরটা আপনার যখনই কিছুদিন পর পরই জ্বর আসে, ব্যথাটা আবার বেশি হয়। ওষুধ খায়, নিয়মিত ওষুধ খায়, সবকিছু নিয়মিত মানে, কিন্তু ডাক্তার তো ওভাবে বলে না যে অসুখের নামটা কি কি সমস্যা, এটা বলে না। প্রফেসর মোস্তফা জামান, আমি কয়েকটি প্রশ্ন করছি এবং জানতে চাচ্ছি আসলে যে এই যে কটন যে ওষুধটি খাচ্ছেন এটা কতদিন ধরে খাচ্ছেন সর্বনিম্ন? ইনি এর আগে 3 মাস এটা খেয়েছে। এর আগে গত বছর যখন এই সময় এই সমস্যাটা বেশি হয় তখন 3 মাস খেয়েছিল। 3 মাস আপনার প্রথম 1 মাস 3.5টা করে দিছিল, তারপরে মনে হয় 2.5টা, তারপরে মানে আস্তে আস্তে ডোজটা কমাই দিছিল। এভাবে 3 মাস কি 3.5 মাস খাইছে। তারপরে আবার এবার আবার আপনার 18 তারিখ থেকে, গত মাসে 18 তারিখ থেকে আবার চলছে কটন 10 mg। এই মাসে 18 তারিখে আবার দেখা করতে বলেছেন। আচ্ছা, এই কটন খেলে জ্বর কমে, আর নাপা বা প্যারাসিটামল খেলে জ্বর কমে না, তাই তো? জি না, নাপা খাইলে আপনার তাৎক্ষণিক জ্বরটা কমে যায়, একটু প্রতিদিন জ্বর আসে, প্রত্যেক দিন জ্বর আসবে, দিনের মধ্যে 2-3 বারও জ্বর আসে। জ্বরটি কখন বেশি হয়? এই সন্ধ্যার সময় নাকি সারাদিন থাকে? সকাল টাইমে বেশি। সকাল দিকে বেশি। এবং কত ডিগ্রি থাকে কি মেপেছেন থার্মোমিটারে কখনো? এটা তো মাপা হয় না, তবে জ্বরের তাপমাত্রা অনেক থাকে, মাপা হয় না, কিন্তু মানে গায়ে শরীরে হাত দিলে অনেক বোঝা যায় যে অনেক তাপ। আচ্ছা, আরেকটা আমাকে বিষয় বলবেন যে কখনো ইনফেকশন, যেমন ধরেন বুকে নিউমোনিয়া, আমরা যেগুলো
টিউবারকুলোসিস, যক্ষ্মা অথবা ইউরিনে সংক্রমণ এসব কোনো বিষয় অ্যান্টিবায়োটিক খেয়েছেন কিনা জ্বরের জন্য? স্যার ওনার শ্বাসকষ্টের সমস্যা আছে, আদার্স কোনো সমস্যা নাই। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যেহেতু এত দীর্ঘ সময় জ্বর, আমরা আসলে জ্বরের অবশ্যই যদি মাপা যেত তাহলে আমরা কিছু কারণ উদ্ঘাটন করতে পারতাম। একটি জ্বর কিন্তু একটি উপসর্গ, এটি কোনো রোগ নয়। সুতরাং জ্বরের কারণ বের করা সবচেয়ে জরুরি। কারণ জ্বরের প্যাটার্ন কেমন, একেকটি জ্বরের এক ধরনের প্যাটার্ন। যেমন যক্ষ্মার একটি প্যাটার্ন, আমরা সন্ধ্যার পরে জ্বর আসে, কালা জ্বরের একটি প্যাটার্ন, এবং একেক ধরনের, এবং সবচেয়ে বড় ব্যাপার কি, এগুলো কিন্তু টাইফয়েডের একটি প্যাটার্ন। সুতরাং আমরা সমস্ত ওষুধ বন্ধ করে হাসপাতালে থাকলে এই প্যাটার্ন গুলো দেখে আমরা কিন্তু বলতে পারি যে আসলে কোন কি কারণে জ্বর, সংক্ষিপ্ত পরীক্ষা নিরীক্ষা করে জ্বরের তদন্ত করে বের করতে হবে কি কারণ, তাহলে কিন্তু চিকিৎসা করতে আমাদের সুবিধা হবে। কিন্তু আপনার যেহেতু ধারণা করছে ওষুধের প্যাটার্ন দেখে এটি বাত জ্বর নয়, বাত রোগের কারণে যে জ্বর বা ব্যথার জন্য যে শরীরের তাপমাত্রা, সেটির জন্য ওষুধ দেওয়া হয়েছে, এবং তার জন্য আপনাকে স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া হয়েছে, যেটা কর্টান। এই ওষুধটি কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি। এটি খেলে সঙ্গে সঙ্গে জ্বর হয়তো কমে যাবে, কিন্তু দীর্ঘমেয়াদী যদি এইভাবে সেবন করেন তাহলে কিন্তু শরীরে নানা ধরনের ক্ষতি হওয়ার সম্মুখীন থাকে। যেমন হাড়গুলো নরম হতে পারে, পায়ে পানি আসতে পারে, যে অলরেডি আপনি বলছেন পা ভারী হয়ে আসছে, সেটি কিন্তু এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায়। কিডনির সমস্যা হতে পারে, প্রেশার বাড়তে পারে, ডায়াবেটিস হতে পারে। সুতরাং আমি বলবো যেভাবেই হোক এই ওষুধের ডোজটি আস্তে আস্তে কমিয়ে এনে সঠিক তদন্ত করে জ্বরের কারণ বের করতে হবে, এবং শরীরে যদি বাত ব্যথা থেকে থাকে সেটি কি কারণে হচ্ছে একটি অবশ্যই আমরা নাম, আজকালকার দিনে আমরা বলি শতকরা 90 থেকে 100 ভাগ আমরা তদন্ত করে বা নির্ণয় করতে পারি রোগ। সুতরাং আমার মনে হয় আপনি যদি কখনো সম্ভব হয় আমাদের হাসপাতালে ভর্তি হলে, সরকারি হাসপাতালে ভর্তি হলে আমরা এই বিষয়ে তদন্ত করে দেখবো। তবে আপাতত আমরা বলবো চিকিৎসক যে ওষুধ দিয়েছেন সেগুলো খেতে থাকুন। সঙ্গে আমরা বলবো যে এই ওষুধগুলো অচিরে বন্ধ করে হাসপাতালে ভর্তি হয়ে আমরা যত সম্ভব রোগের কারণ চিহ্নিত করে চিকিৎসা করলে আপনার জন্য ভালো হবে। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। ফয়েজ খান লিখছে তার ছেলের জন্য, যার বয়স 17 মাস, 4 মাস আগে অ্যালার্জি হয়, কয়েকবার ডাক্তারের কাছে নিয়েছে, কি ওষুধও খেয়েছে, কিন্তু কোনো উন্নতি দেখা যায় না এবং শরীরে চাকা চাকা হয়ে ওঠে, অনেক চুলকায়। কি করণীয় ডাক্তার আবু সাইদ শিমুল? আসলে আমরা এই অনুষ্ঠানে অনেকবারই বলেছি যে অ্যালার্জি একটা সারা জীবনের রোগ। এটা কিন্তু প্রথমে আপনাকে মানতে হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা কিন্তু বংশগত, অর্থাৎ পরিবারের কারো থাকলে কিন্তু এটা হয়। তো বারবার তো আপনি ওষুধ কিছু খাবেন, কিন্তু আসলে কেন এটা হচ্ছে সেটা কিন্তু একটু বের করতে হবে। বের করার জন্য আপনি কোনো খাবার থেকে হচ্ছে কিনা, কোনো লোশন থেকে হচ্ছে না, খাবারের মধ্যে যে গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ দেখবেন প্রতিদিন বলছে একটু ফুড ডায়েরি মেনটেন করে দেখবেন কোন খাবারটি খেলে এ ধরনের চুলকানি বা অ্যালার্জি হচ্ছে, চাকা দাগ হচ্ছে, সেটা থেকে বিরত থাকবেন। পাউডার থেকে, কোনো লোশন থেকে এটা হচ্ছে কিনা, কোনো কাপড় থেকে হচ্ছে কিনা, চাদর থেকে হচ্ছে কিনা, এবং ঘরটা সেঁতসেঁতে কিনা, ধুলাবালি যুক্ত কিনা, এই জিনিসগুলো আসলে মানতে হবে। যার তারা লালন পালন করেন, ধরেন, কোলে নেন, তারা যেন সাবান দিয়ে হাত ধোন এবং প্রতিদিন অবশ্যই গোসল করাবেন। সরিষার তেল না মেখে শীতকালে অলিভ অয়েল মাখবেন, গরমকালে তেল না মেখে লোশন মাখবেন। এই মুহূর্তে তাহলে কি করবেন, যেহেতু অনেক বেশি যদি চুলকানি থাকে, আমরা প্রতিদিন বলছি যে হিস্টাল, এই সিরাপটা হাফ চামচ করে 3 বার 5 থেকে 7 দিন দিবেন। যাদের অনেক দিন ধরে এই ধরনের অ্যালার্জি থাকে তাদের দুটো ওষুধ আমরা দীর্ঘদিন একটু ব্যবহার করতে পারি। একটা হচ্ছে সিরাপ অ্যালারিট। এই সিরাপটা হাফ চামচ করে 2 বার সকালে এবং রাতে ঘুমের আগে দিবেন। এটা 3 মাস খান। সে সাথে মোনাস আপনি সাসেট পাওয়া যায়, হাফ গ্লাস পানির মধ্যে ছেড়ে দিলে এটা একদম গলে যাবে, সেটা রাতে একটু খাইয়ে দিবেন। এটা একটু 3 মাস খাবেন। আর যদি যেসব জায়গায় কয়েক জায়গায় যেগুলো চাকা চাকা হয়ে যাচ্ছে সেই সব জায়গায় আপনি টোপিকর্ন এই ক্রিমটা 5 থেকে 7 দিন দিনে 3 বার করে দিবেন। এই ওষুধগুলো ব্যবহার করলে এবং নিয়ম মানলে ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। একই সাথে আরেকজন দর্শক আমাদের সাথে সংযোগে আছেন। দর্শকের ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন, নতুবা স্বয়ংক্রিয়ভাবে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাবে। হ্যালো, জি দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনি আমাকে একটা কথা বলার সুযোগ দিবেন? আমার অনেক প্রবলেম, তো সেই জন্য। নিশ্চয়ই, যতখানি গুছিয়ে বলা সম্ভব হয় বলবেন, কারণ অনেক দর্শক ফোন দেন আমাদের প্রতিদিন সহায়তার জন্য, আমরা সবাইকে সাপোর্ট দিতে চাই। জি বলুন। আসলে আমাকে একটু সময় দেন, আমি অন্তত কিছু না পারি নফল নামাজ পড়ে দোয়া করব। আসলে আমার তো অনেক রোগের সমস্যা। আমি এই মুস্তাফা ভাইয়ার পরামর্শ নিতে চাই। জি বলুন, উনি শুনছে আপনাকে, একটু সংক্ষেপে বলতে হবে। জি আমি বলতেছি, আমি ওনার চিকিৎসাটা নিতে চাই সবসময়। এখানে তো সংযোগ পাই না। আমি অনেক 5 মাস ধরে 6 মাস ধরে আমি ওনাকে বিকাশে ওনার ভিজিটটা দিয়ে এই পরামর্শটা নেব। উনি যদি আমার নাম্বারটা লিখে নেন আমাকে। প্রয়োজন হবে না দর্শক, দুঃখিত, প্রয়োজন হবে না। আমরা আপনাদের সেবার জন্য এই আয়োজনটি করেছি। দয়া করে আপনি আপনার প্রশ্নটি করুন।
আচ্ছা আমার তো অনেকগুলো সমস্যা, প্রেশারের সমস্যা। আচ্ছা। আর আমি ওই সিঁড়ি পাইলে আমার মানে নিঃশ্বাসটা বড় হয়ে যায়। আপনার নামটা বলেন, বয়সটা বলেন। বয়স 40। 40। নাম কি জানো আপনার? শারমিন আক্তার। আচ্ছা, এবার আপনি আমাকে বলুন আপনার প্রেশার কত কত থাকে? 10-20 বাকি রাখে সবসময়। 120 আর 80 থাকে? না, 90 থাকে, 135 এরকম। 90, 130, 35 এমন হয়, তাই তো? হ্যাঁ, এমন হয়। আচ্ছা, সেক্ষেত্রে আপনি ওষুধ কি খাচ্ছেন প্রেশারের? আমি প্রেশারের ওষুধ প্রথম 50 খাই, আর ওই ব্যারাকল 40 এমজি খাই। আচ্ছা, বুঝতে পেরেছি। আর কি সমস্যা প্রেশার ছাড়া? এমনি আমার অ্যালার্জির সমস্যা আছে। অ্যালার্জির সমস্যা আছে? অ্যালার্জির আমার সোরিয়াসিস আছে। অ্যালার্জি কি স্কিন অ্যালার্জি, চুলকায়, কাশি হয়, হাঁচি হয়, কি ধরনের না, সমস্যা? এটা না, সোরিয়াসিস। শরীর ফুলে আছে কোথাও, চাকা চাকা? না, চাকা চাকা না, এটা বিচিবিচি। এটা অনেক ডাক্তার দেখাচ্ছি, বলছে এই রোগ আপনার যায় না। সমস্যার কথা বলুন। অনেক ডাক্তার দেখিয়েছেন, আমরা বুঝতে পারছি। আপনি সমস্যাটা বলুন, কি হয় অ্যালার্জিতে? অ্যালার্জিতে আমার সারা গায়ে মানে বিচিবিচি লাল লাল হয়ে দাগ হয়ে আচ্ছা যায়। আচ্ছা এই রোগের নামটা হচ্ছে সোরিয়াসিস। আচ্ছা, বুঝতে পেরেছি। ওটার জন্য তুমি অনেক ওষুধ খাই, এমটিএক্স দিছে, তারপরে এপিমাইন দিছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আর কোনো সমস্যা এটা ছাড়া, অ্যালার্জি আর ব্লাড প্রেশার ছাড়া? না, আমার বেশি সমস্যা হচ্ছে আমি সিঁড়ি বাইরে মানে আমার শ্বাস বড় হয়ে আছে। এটা কি খাড়ে কোনো প্রবলেম? এটা আমি একটু বেশি অ্যালার্জি থাকলেও শ্বাস অনেক সময় বড় হয়ে আসতে পারে। আপনার কি কাজ করলেই অস্থিরতা বা ধরফরানি বাড়ে কিনা? না না, কাজ করলে না। আমি হাঁটতেও পারি ভালো, হাঁটলেও ভেরি পারে গুড, না। আপনি অনেক শুধু সুন্দর সিঁড়ি হাঁটতে পারেন, বাইরে। তার মানে আপনার হার্ট ভালো আছে। এতদিনে এতটুকু বোঝা হয়ে গেছে। ধন্যবাদ দর্শক ফোন দেওয়ার জন্য। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আপনার এই প্রশ্ন উত্তর দিব। প্রফেসর মোস্তফা জামান, আপনার যদি আর কিছু জানবার থাকে। একটি প্রশ্ন, সবচেয়ে বেশি তার কষ্ট কি এই মুহূর্তে? সবচেয়ে উনি বেশি যেটা কষ্ট? কমপ্লেন করেছেন, ওনার ব্লাড প্রেশারটা আর অ্যালার্জিটাই হচ্ছে ওনার সবচেয়ে বেশি কষ্টের জায়গা। উনি এটার সমাধান চেয়েছেন। আমরা প্রফেসর মোস্তফা জামান, একজন ফোন দিয়েছিলেন আমাদের শারমিন, তার জি, আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং যে দর্শক আমাদেরকে ফোন দিয়েছিলেন চট্টগ্রাম থেকে, তার জন্য শুভকামনা দিয়ে আমি শুরু করছি। আসলে তার জন্য সে অনেক কষ্টে আছে এবং 2টি ওষুধ খাচ্ছে তার প্রেশারের জন্য, প্রোসান এবং ভেরাকাল, এবং তার প্রেশার সামান্য একটু বেশি। আমরা এত 135/90 বলেছেন, এটি আসলে ভয়ের কোনো কারণে। তার ভিতরে যদি আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়া যায় এবং একটু হাঁটাহাঁটি করতে পারে, এক্সারসাইজ করতে পারে, তাহলে কিন্তু এই ওষুধেই কিন্তু তার প্রেশার নিয়ন্ত্রণ আনা সম্ভব। তার বয়স মাত্র 40 বলেছেন, এবং একটু ওজন যদি কমিয়ে ফেলতে পারে, আমরা জানি না তার ওজন কত। তার শ্বাসকষ্ট আছে বলেছেন। শ্বাসকষ্টের জন্য তার এই মৌসুমে, এই সময়টা শীতের সময় একটু অ্যালার্জি সমস্যা আছে, এটি বেড়ে থাকে। তাকে বলবো তার সঙ্গে ট্যাবলেট ফিনাডিন 120 মিলিগ্রাম প্রতি রাত একটি করে খাবেন, আরো 1 মাস খেতে পারেন। মন্টিয়ার 10 মিলিগ্রাম প্রতি রাত একটি করে খাবেন, আগামী 2 মাস 3 মাস এই সময় খাবেন। এবং যদি শ্বাসকষ্ট বেশি হয়, লেক্সিটল ইনহেলার 250, 2 চাপ সকালে 2 চাপ রাতে নেবেন। ব্যবহার করার পরে কুলি করতে হয়। আরেকটি বিষয়, তার ঘুম যদি ঠিক মতন হয় তাহলে কিন্তু তার প্রেশারও কমে যাবে। তিনি দুশ্চিন্তা কিছু আছেন, বোঝা যাচ্ছে তার কথায় উদ্বিগ্ন আছেন। ট্যাবলেট অ্যানজেনটা প্রতি সকালে একটি করে খাবেন আগামী 1 মাস। আর যদি ঘুম না হয় তাহলে ট্যাবলেট পেস 0.5 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন, সঙ্গে গ্যাস্ট্রিক ওষুধ অবশ্যই খাবেন। আপাতত তার যেহেতু সোরিয়াসিস আছে, সোরিয়াসিস মানে তার চর্মরোগ, এটির কারণে কিন্তু তাকে আমরা বলবো বিটা ব্লকের এক ধরনের ওষুধ দিয়ে থাকি। তার প্রেশারের জন্য সেটি দেওয়া হয়নি, তাকে ভেরাকাল দেওয়া হয়েছে। অর্থাৎ তার চিকিৎসক তার হিস্ট্রি নিয়েছেন যে তার চর্মের এক ধরনের রোগ আছে সোরিয়াসিস, যেটি আসলে তার আরেকটি চিন্তার বিষয়, কারণ এই রোগটি পুরোপুরি ভালো হয় না। এটিও তাকে একটি মানসিক যন্ত্রণার কারণ, এবং তার জন্য তার প্রেশারের উপরেও এটা এক ধরনের প্রভাব ফেলছে। আমি বলবো তার ভয়ের কোনো কারণে, আজকালকার দিনে অনেক ভালো চিকিৎসা আছে। তার প্রেশারের যে সমস্যা সেটিও নিয়ন্ত্রণ আনা সম্ভব, সঙ্গে তার সোরিয়াসিস যে সমস্যাটি আছে, দুটো মিলে একসাথে তার আমরা চিকিৎসা দিব। সেটির জন্য আমরা বলবো ধৈর্য ধরতে হবে। আপাতত করোনা কালে যে ওষুধগুলো দিলাম, যে পরামর্শ দিচ্ছে সেগুলো মেনে চলুন। আমরা করোনা কাল শেষ হলে তাকে সাক্ষাতে পরামর্শ করে অবশ্যই তার জন্য আমরা প্রয়োজনে সবাই মিলে তার অবশ্যই চিকিৎসা দিতে পারবো। আমাদের সঙ্গে যোগাযোগ করবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। আপনার হয়ে এতটুকু শুধু বলতে চাই, ওনাকে অনুরোধ করতে চাই, এত বেশি ডাক্তার দেখাবেন না, কনফিউজড হবেন না, নিজের উপর আত্মবিশ্বাস রাখুন। নিশ্চয়ই সৃষ্টিকর্তার কল্যাণে আপনি সুস্থ হয়ে যাবেন। আর সেক্ষেত্রে আমাদের ডাক্তারেরা তো আছেনই সহায়তা দেবার জন্য। উদ্বিগ্ন হবেন না। নাজমুল ইসলাম লিখছেন তার ছেলের জন্য, যার বয়স 12 বছর, নাকের সর্দির জন্য কি খাওয়াতে পারে, 3-4 দিন ধরে ভালো হচ্ছে না, দয়া করে জানালে খুশি হব। তিনি লিখেছেন, ডাক্তার আবু সাইদ শিমুল একটু ছোট্ট করে বলবেন আসলে করোনা এবং ফ্লু এর মধ্যে, যেহেতু সিজনাল একটা ফ্লু আছে, বাচ্চাদের ক্ষেত্রে কি করে সহজেই বাবা মারা পার্থক্যটা করতে পারবেন, এই প্রশ্নের সাথে যদি একটু। আসলে করোনা এবং ফ্লু এর মধ্যে পার্থক্য করা খুবই জটিল। আসলে প্রায় একই ধরনের, কারণ এখন তো আসলে এটা আমরা বলছি নোভেল করোনা ভাইরাস।
সুতরাং এই ভাইরাস আমরা ফ্লু সম্পর্কে জানি, কিন্তু এই ভাইরাস সম্পর্কে পুরোপুরি জানি না। সেই জন্য যখন প্যান্ডেমিক কোনো অবস্থা থাকে তখন বলা হয়ে থাকে যদি কেউ জ্বর থাকে, কাশি থাকে এবং গলা ব্যথা এসব যদি কারো থাকে, আনটিল প্রুভ আদারওয়াইজ, অর্থাৎ আপনি টেস্ট করে এটাকে এক্সক্লুড না করা পর্যন্ত আপনি ধরেই নিতে হবে যেটা করোনা। সেইভাবে আপনাকে সকল প্রিকশন গুলো নিতে হবে, চিকিৎসাও সেভাবেই নিতে হবে। হ্যাঁ, তবে কিছু কিছু গবেষণাতে দেখা গিয়েছে বাচ্চাদের ক্ষেত্রে সর্দির ভাবটা একটু কম, সুতরাং মাত্র 15 থেকে 20% ক্ষেত্রেই কিন্তু সর্দি থাকে, অর্থাৎ কাশি, গলা ব্যথা, জ্বর এগুলি থাকে। জ্বর হয়তো অত বেশি থাকে না, 2-3 দিন প্রথম দিকে থাকে, শেষ দিকে থাকে না। এগুলো দেখে কিছুটা আসলে পার্থক্য করা যায়। হিউজ যেটা বলি যে গলাতে এক ধরনের শব্দ হওয়া, সেই জিনিসটা আবার দেখা যায় যে করোনাতে থাকে না। কিন্তু আমি বলবো যে এগুলো কোনোটাই এটাই প্রমাণ করে না যে তার করোনা হয়নি। পরীক্ষার আগ পর্যন্ত এটা আসলে বোঝা সম্ভব না। আর এই মুহূর্তে যেটা আসলে বাড়তি যেটা সচেতনতা নিতে হবে, আমি প্রথম থেকেই বলেছি। তবে বাচ্চাদের ক্ষেত্রে 5 বছরের আগের বাচ্চাদের আমি বলবো যে 2 বছরের নিচের বাচ্চাদের বুকের দুধ তো খাওয়াতে হবে। সেই সাথে যদি ফ্লু ভ্যাকসিনটা নেয়া যায়, কারণ ফ্লু ভ্যাকসিনের সে ফ্লু থেকে সে কিন্তু নিরাপদ থাকবে। সুতরাং সে কিন্তু বেঁচে থাকলো। নাহলে জিনিসটা আরো কিন্তু কমপ্লিকেটেড হয়ে যাবে। এটা একটু বিবেচনা রাখবেন। আর এই রোগের ক্ষেত্রে যেটা বলতে চাই, ধুলোবালি এসব থেকে তো দূরে থাকবেনই। আর সর্দির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটু যদি আপনি গরম জল খান বা একটু লেবু দিয়ে, যেটা 12 বছর বয়স, একটু মধু খান, ঘরোয়া চিকিৎসাতেই 5-7 দিনে কিন্তু চলে যায়। তবুও যদি এটা থাকে সেক্ষেত্রে আমরা বলবো একটু আফরিন নেজাল ড্রপ সেটা একটু দেন 5-7 দিন। সেই সাথে ফেক্সো এই ট্যাবলেটটা 120 মিলিগ্রাম সকাল এবং রাতে 5-7 দিন দিলে, এবং নিয়মগুলি যেগুলো বললাম সেগুলো একটু পালন করলে ইনশাআল্লাহ ভালো হবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে বলতেছি, শিউলি। জি আপা বলুন। আমার বয়স 39। জি আপা বলুন। আমার 2 মাস আগে পেটের সমস্যা হয়। আচ্ছা। পেটে বারবার পাতলা পায়খানা হয়। তখন আমি ঘরে ফিলমেট এগুলো খাইছিলাম, সিট্রোসিন খাইছিলাম। পরে ভালো না হওয়াতে ডাক্তারের কাছে যাই। আচ্ছা। ডাক্তার আমার কিছু পরীক্ষা দেয়, মল পরীক্ষা দেয়, আরো কিছু পরীক্ষা দেয়। তাতে ওষুধ দেয় আপনার রোজির, গুড্ডার, ডট আর কি পেসিডক। এগুলো খায় একটু ভালো হয়েছে, হালকা এখন পেটের ব্যথা অল্প আছে। কিন্তু আমি আজকে হেপাটাইটিসের টিকা দেওয়ার জন্য এমনি পরীক্ষা করছিলাম, তো পজিটিভ আসছে। তাহলে কি আমি টিকা দেব? আচ্ছা, টিকা দেবেন কিনা জানতে চাইছেন, একই সাথে হচ্ছে আপনার পেটের এই সমস্যার সমাধান চাচ্ছেন, তাই তো? জি। শিউলি একটু আমাকে জি ওষুধগুলোর নাম কি জানতে চাচ্ছি, আবার কি ওষুধগুলো বলবেন কি একটু? ওষুধগুলো রোজি। জি 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 বলুন। রোজি। জি, আর গুডগার। আচ্ছা আর জক। আচ্ছা আচ্ছা বলুন। আচ্ছা, আমাকে একটু বলেন যে এখনো কি পাতলা পায়খানা আছে বা আপনার কি সমস্যা? যে একবারে যে ক্লিয়ারটা হয় না, একটু খাবার যে দুধ, ডিম এগুলা খালে, শাকসবজি এগুলা খালেই যে সবুজ পায়খানা হয়, 3-4 বার পায়খানা হয় এগুলা খালে। না খালে ভালো। একই সাথে শিউলি পেটে ব্যথাও আছে, তাই তো? হালকা ব্যথা আছে। আপনার আরেকটি সমস্যা যে আপনাকে পায়খানার যে কখনো রক্ত গিয়েছে বা এরকম কোনো সমস্যা হয়েছে? না 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 না। আচ্ছা, আমি আপনাকে বলছি, আপনি কি কখনো এন্ডোস্কোপি এগুলো করেছেন? হ্যাঁ, অনেক আগে করছি, এবং আমার ওই পিত্তথলি ওটা কাটা আছে। পিত্তথলি কাটা আছে, যে আপনাকে অনেক ধন্যবাদ। আমি কি এখন পরামর্শ দিব? নিশ্চয়ই। জি জুবাই, আমি তার জন্য বলছি যে আপনার যে সমস্যাগুলো, 2 ধরনের সমস্যা। একটি হলো যে আপনার পিত্তথলি কেটে ফেলার কারণে কিন্তু আপনার যে পিত্তরস যেটি ছিল খাদ্যকে হজম করবার জন্য সাহায্য করে, সেটি যেহেতু এখন পুরোপুরি এটি কার্যকর হচ্ছে না, তার জন্য কিছু সমস্যা কিন্তু আপনার রয়ে যাবে। তার জন্য আমরা বলি বারবার একটু অল্প অল্প খাবার এবং চর্বিযুক্ত খাদ্য খেলে আপনার কিন্তু পেটে একটু সমস্যা হতে পারে। এটি হলো একটি বিষয়। দ্বিতীয় হলো যে আপনার এর সাথে আইবিএস নামক এক ধরনের রোগ আছে, এবং এটা প্রিডমিনেন্টলি ডায়রিয়া টাইপের, অর্থাৎ আমরা পেটের এক ধরনের ইরিটেবল বাউল সিনড্রোম রোগ বলে থাকি, যেটি 2 রকম থাকে। একটি হলো সবসময় একটু পাতলা পায়খানা হওয়া থাকে, আর কারো কারো ক্ষেত্রে একটু কোষ্ঠকাঠিন্য থাকে। আপনারটি হলো আসলে ডায়রিয়া টাইপের। এর জন্য আপনাকে মনে রাখতে হবে যে এই রোগটি
একদম ভালো হয় না, কিন্তু এটা বড় কোনো রোগ নয়। রিঅ্যাসুরেন্স অর্থাৎ আপনার যদি বিশ্বাস আনতে পারেন যে এটি কোনো খারাপ রোগ নয়, আপনার আত্মবিশ্বাস, আপনার খাদ্য নির্বাচন এবং কিছু শৃঙ্খলাবদ্ধ জীবন আপনাকে এই রোগের যে সমস্যা থেকে নিবারণ করতে পারে। তার মধ্যে মনে রাখতে হবে সমস্ত খাদ্য কিন্তু সবার জন্য হজম হয় না। যেমন আপনার যে রোগটি, এই রোগীদের কিন্তু দুধ হজম হয় না, আমাদের শাকসবজি হজম হয় না। এইগুলো খেতে আমরা আমাদের রোগীদেরকে মানা করে থাকি। কারণ মনে করবেন যে পৃথিবীর অন্য কোনো প্রাণী কিন্তু তার কালে দুধ পান করে না। শুধু মানুষই তার বয়সকালে দুধ পান করতে চায়। আমরা সেজন্য বলি যে বয়স্কদের জন্য আসলে দুধটি আসলে আদর্শ খাবার নয়। দুধটি আসলে শিশুদের জন্য খাবার। প্রত্যেকটি আসলে প্রাণীর কিন্তু শিশুদের জন্য দুধটি তৈরি করেছেন সৃষ্টিকর্তা। সুতরাং আপনি দুধ খেলে কিন্তু যে এনজাইমটি থাকে হজম করবার জন্য সেটি কিন্তু শরীরের মধ্যে আস্তে, আস্তে কমে আসে। বিশেষ করে এটি আপনার রোগ। সুতরাং দুধ আপনি কম খাবেন এবং শাকসবজি আপনি পরিহার করার চেষ্টা করবেন। হাঁটাহাঁটি করবেন, এক্সারসাইজ করবেন, শরীরের ওজন কমিয়ে ফেলবেন এবং সঙ্গে ২ টি ট্যাবলেট দিচ্ছি। একটি ট্যাবলেট রসটিল, সকালে একটি, রাতে একটি, আগামী ৩ মাস খাবেন এবং ট্যাবলেট অ্যামিলিন 25 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন আগামী ৩ মাস এবং সঙ্গে ট্যাবলেট গ্যাস্ট্রিকের যেকোনো একটি ওষুধ প্যান্টোনিক্স ২০ মিলিগ্রাম সকালে একটি, রাতে একটি খাবেন এবং যে নিয়মগুলো বললাম সেই নিয়মগুলো মেনে চলবেন। আমার বিশ্বাস আপনি ভালো থাকবেন এবং আপনার বিশ্বাস ফিরে আসলে আপনার রোগটি একদম ভালো হয়ে যাবে। প্রফেসর মোস্তফা জামান, উনি হেপাটাইটিস টিকা দিতে যে টেস্ট করে পজিটিভ পেয়েছেন, সেক্ষেত্রে কি টিকা দিবেন কিনা? জি, আমরা পজিটিভ আসলে সাধারণত টিকা দিতে বলি না, কারণ আপনার তো আসলে এটা অলরেডি পজিটিভ চলে আসছে। সুতরাং আপনার এটি পজিটিভ থাকলে টিকা দেবার প্রয়োজন। তবে আপনার অন্যান্য পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে আপনি পরীক্ষা করবেন। যদি নেগেটিভ থাকে তাদেরকে আপনার টিকা দেবার জন্য আপনি চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। ডাক্তার আবু সাঈদ শিমুল জোহর আমাদের লিখছেন ব্রাহ্মণ রাজপুর সাতক্ষীরা থেকে, তার মেয়ের বয়স ৩ বছর, ওজন ১৫ কেজি, মাথার চুল হালকা এবং ইদানিং মাথায় খুশকি দেখা যাচ্ছে। এর প্রতিকার তিনি চেয়েছেন। জি, আসলে ৩ বছরের বাচ্চাদের ক্ষেত্রে খুশকি যে একেবারে যে আনকমন তা নয়, কিন্তু বাড়ির আর কারো এরকম ফাঙ্গাল ইনফেকশন আছে কিনা দেখতে হবে। খুশকি কিন্তু দেখা যাচ্ছে তার ভিতরে ময়লা থাকলে বা ফাঙ্গাল ইনফেকশন থাকলে এটা হয়। যেহেতু আপনি চুল একটু পাতলা এই কথাটা বলেছেন, সবচেয়ে ভালো হয় যদি চুল ফেলে দিতে পারেন। চুল ফেলে দিলে একটু ঘন হবে। আর চুল এই ভেতরে যে ফাঙ্গাল ইনফেকশনটা সেটার জন্য তাহলে কি করবেন, একটা ক্রিম দিতে পারেন যে ভিটামিসন সিএল। এই ক্রিমটা আপনি সকালে এবং রাতে যদি ৭ থেকে ১০ দিন দেন খুব ভালো হয়। আর যদি চুল ফেলতে না চান তাহলে আমরা বলে থাকি যে একদিন পর অর্থাৎ সপ্তাহে অন্তত ৩ দিন যদি আপনি নাইজোরাল অথবা নাইজোডার যে কোনো একটা শ্যাম্পু আপনি একদিন পর যদি একটু শ্যাম্পু করে দেন। শ্যাম্পু করার জন্য একদম ফেনা করলে অনেক সময় বাচ্চারা কান্না করতে হবে, সেটা একটা বাটির মধ্যে পানিতে শ্যাম্পুটা নিয়ে যে ফেনাটা হবে সেটা যদি একটু চুলে দিয়ে দেন এবং একটু ১০ মিনিট রাখেন, এইভাবে যদি একদিন পর করেন দেখা যায় যে মাসখানেকের মধ্যেই খুশকিটা চলে যায়। দুটো আপনাকে সমাধান দিলাম, যে কোনো একটি যদি আপনি গ্রহণ করেন ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো হবে। ধন্যবাদ ডাক্তার আবু সাঈদ শিমুল। আমিনুর রহমান লিখছে ময়মনসিংহ থেকে ফারজানা কাদেরের জন্য, বয়স ৪৫, ওজন ৮০ কেজি, তার রক্তে HB 5.3 হওয়ায় এক্সরে করে রিপোর্ট অনুযায়ী এনলার্জমেন্ট অফ এলভি ডায়াস্টোলিক ডিসফাংশন স্টেজ 1। ডাক্তারের পরামর্শে 3 ব্যাগ ব্লাড নেয়। 6 মাস পরেও বুকে ব্যথা, চাপ, ভারী অনুভব করেন। সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছেন না। ঘরে হাঁটলেও দুর্বল অনুভব করে। বর্তমানে তিনি সেক্লো 20, প্রোভায়েড 10, ফেনাডিন 120, এনরিল স্প্রে নিচ্ছেন। তার এখন কি করণীয় জানতে চেয়েছে প্রফেসর মোস্তফা জামান। জি, আসলে প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু সবসময় হার্টের ব্যথার জন্য বা হার্টের রোগের জন্য যেসব চিকিৎসা করে থাকি এই এবং যে উপসর্গ থেকে থাকে আমাদের যিনি প্রশ্ন করছেন আমিনুর রহমান ফারজানা কাদের যিনি বলছেন তার যেই বয়স মাত্র ৪৫ এবং তার জন্য তিনি হার্টের রোগ মনে করে এনরিল স্প্রে নিচ্ছেন। আসলে আমাদের দৃঢ় বিশ্বাস তার সমস্যাটি হার্টের জন্য নয়, কারণ তার হিমোগ্লোবিন কম। আমরা সেজন্য বলি সবসময় হার্টের বড় যে পরীক্ষাগুলো সেগুলো না করে অনেক সিম্পল টেস্ট করে কিন্তু আমরা বুকে ব্যথার কারণ জানতে পারি। তার মধ্যে একটি হলো আমরা রক্তের স্বল্পতা। হিমোগ্লোবিন কম থাকলে বুকে ব্যথা হয়, বুকে চাপ হয় এবং হার্টের যে এনলার্জমেন্ট সেটি হতে পারে। তার যে কারণ মাত্র হিমোগ্লোবিন 5.3 অনেক কম। একজন মানুষের শরীরে যা থাকার কথা একেবারে তার স্বাভাবিকের চেয়ে অর্ধেকে নেমে এসছে। ৩টি কারণে এটা হতে পারে। একটি হলো যে আমরা বলছি যে যেহেতু আমরা শরীর থেকে রক্ত ক্ষরণ হয়ে গেলে সেই কারণে হতে পারে। শরীরের রক্ত তৈরি হওয়ার যে সিস্টেম সেই রক্ত তৈরি কম হতে পারে। আরেকটি হলো রক্ত তৈরি হয়ে যদি রক্ত ভেঙে যায়। আমরা সিম্পল একটি কারণ বলতে পারি পরীক্ষা, PBF পেরিফেরাল ব্লাড ফিল্ম এটি করবেন। সিরাম মানে কি বলে যে ইলেকট্রোফেরোসিস এটি করে জানতে পারবেন রক্তের কোনো খারাপ রোগ আছে কিনা। সিরাম আয়রন প্রোফাইল এটি করে জানতে পারবেন যে তার রক্তের হিমোগ্লোবিন বা রক্তরোগ কোনো আছে কিনা। এই কয়েকটি করে আমরা যদি দেখি তার সমস্যা থাকে পরবর্তীতে অনেক সময় বোন ম্যারো লাগতে পারে। তবে
যদি দেখি যে তার রক্ত শরীর থেকে ঝরে যাওয়া, যেমন মহিলাদের ক্ষেত্রে আমি বলছি যে অনেক সময় মাসিকের রক্ত বেশি হলেও কিন্তু এরকম পেতে পারি, সেক্ষেত্রে আমরা সেদিকে চিকিৎসা করবো। আমি মনে করি যে যদি রক্তের পরিমাণ 3 ব্যাগ দেওয়ার পরে ভালো হয়েছে, এখন তার ফার্দার যে পরীক্ষাগুলো বললাম এগুলো করতে পারে, তাহলে তার কারণ জানা যাবে। সঙ্গে একটি আলট্রাসোনোগ্রাম করবেন এবং বুকের একটি এক্সরে করবেন, যে স্বাভাবিক যে পরীক্ষাগুলো। তারপরে আমরা রক্তের পরিমাণ যদি সবসময় ঠিক রাখতে পারি, তাহলে আমি মনে করি তার অন্যান্য সমস্যা সবগুলোই ভালো করা সম্ভব। আমি দৃঢ়ভাবে বলতে পারি যে তার এই সমস্যাটি হার্টের নয় এবং তার অ্যান্ড্রেল স্প্রে করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র রক্তের কারণটি আছে, কেন কমে যাচ্ছে সেগুলো যদি জানা যায়, তাহলে কিন্তু তার রোগের পরিপূর্ণ চিকিৎসা করা সম্ভব। আমি তাকে বলবো তার চিকিৎসকের সাথে অতি শীঘ্র সম্ভব যোগাযোগ করার জন্য। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান আপনাকে। ডাক্তার আবু সাঈদ শিমুল, AM জিহাদ লিখছেন আমাদের আপনার একটি কথার উদ্ধৃতি দিয়ে। তিনি বলেছেন, এর আগে আপনি বলেছিলেন যে দাউদের চিকিৎসার জন্য পরপর 2টা স্কেবেক্সের টিউব ব্যবহার করতে হবে, যদি চুলকানি থাকে তাহলে 5 থেকে 7 দিন অ্যালাট্রল খেতে হবে। তার বয়স 16, তিনি এখন ইনগ্রোন টোনেইলের ওষুধ খাচ্ছেন। তিনি কি অ্যালাট্রল খেতে পারবেন কিনা, তার শরীরে তেমন চুলকায় না, প্রশ্নের উত্তর চেয়েছেন। আসলে নিয়ম কারণটা মানা জরুরি। আমরা নিশ্চয়ই নিয়মটা বলে দিয়েছি যে কি কি করতে হবে। আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, প্রতিদিন গোসল করতে হবে। যদি দাউদের মতো একটা কথা আপনি বলেছেন, সেই ক্ষেত্রে কিন্তু অ্যালার্জি জাতীয় খাবার খাওয়ানো যাবে না, প্রতিদিন গোসল করতে হবে। ঘাম থেকে কিন্তু এটা হচ্ছে, এবং এই সময় যেহেতু বাতাসে আর্দ্রতা কমে যায়, কিন্তু এই ধরনের চুলকানি সমস্যা বেশি হতে পারে। আপনি যে এসকেবেস্ট দুটো দিয়েছেন, সেই সাথে আমরা বলবো বেটামিসন সিএল, এই ক্রিমটা যদি দিনে 2 বার একটু 5 থেকে 7 দিন দেন আরো ভালো হবে। আর যদি এই মুহূর্তে চুলকানি আসলে না থাকে, আমরা বলবো অ্যালাট্রল বা অন্য কোনো ওষুধ গ্রহণ করার তো একদমই প্রয়োজন নেই। যেহেতু আপনি এটা অনেকদিন ধরে এইসব দাউদের সমস্যা থাকে, আপনি রাতে একটা টোফেন ট্যাবলেট খেতে পারেন। 1ম দিন কয়েকদিন একটু ঘুম আসতে পারে, পরে দেখবেন যেটা মানিয়ে নেয়। এটা যদি আপনি 1 মাস একটু খাওয়ান, দেখবেন যে খুব ভালো কাজ করবে। এই মুহূর্তে অ্যালাট্রল খাওয়ার দরকার নেই, ক্রিমটা নেন আর টোফেন ট্যাবলেটটা খান। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাঈদ শিমুল। প্রফেসর মোস্তফা জামান, একটু আপনার কাছে যেতে চাই। নুরুমিয়া 43, তিনি বলেছেন 3 মাস আগে করোনা পজিটিভ হন, 15 দিন পর আবার চেক করলে নেগেটিভ আসে, কিন্তু এখন তার মাঝে মাঝে বুক ব্যথা, বুকে চাপ আসে, এর মাঝে ঘন ঘন শ্বাস নিতে হয়। ডাক্তার দেখাইলে ইসিজি, ইকো, ইটিটি পরীক্ষা করতে বলে, হার্টে কোনো সমস্যা নেই। এখন তার করণীয় কি, তিনি জানতে চেয়েছেন। জি, আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রশ্ন করবার জন্য। আমরা আসলে বলছি যে করোনা পজিটিভ থেকে নেগেটিভ হওয়ার পরেও কিন্তু অনেক উপসর্গ থেকে যায় এবং সেক্ষেত্রে ধৈর্যশীল হতে হবে। কারণ কি, যে সারা বিশ্বে বিভিন্ন গবেষণা দেখা গেছে যে করোনা থেকে নেগেটিভ হওয়ার পরে কিছু উপসর্গ দীর্ঘমেয়াদী থাকতে পারে। আমরা সেজন্য বলছি আপনি ভয় পাবেন না, উদ্বিগ্ন হবেন না। এর জন্য আমরা ট্যাবলেট প্যারাসিটামল বা নাপা 500 মিলিগ্রাম প্রতিদিন 1টি বা 2টি বা 3টি করেও খেতে পারেন। ব্যথা হলে, ব্যথা না হলে খাওয়ার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত, যদি শ্বাসকষ্ট থাকে, আমরা ব্রিদিং এক্সারসাইজ করতে পারি বাসায় সামান্য, তাহলে কিন্তু আপনি অনেক উপকার পাবেন। স্টিম ইনহেলেশন করবেন, একটু ভিটামিন সি সমৃদ্ধ যে ফলের রস, লেবু বা কমল রস বা মাল্টা, এগুলো একটু আপনি পান করতে পারেন, উপকার পাবেন। আরেকটি আমরা যেটা বলছিলাম যে এমন পরিবেশে থাকবেন যেখানে অ্যালার্জি, ধুলোবালি, ঠান্ডা এগুলো থেকে দূরে থাকতে পারেন। এবং সঙ্গে ট্যাবলেট মন্টিলুকাস 10 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে আগামী 2 মাস বা 3 মাস খাবেন। এবং আমরা যদি দেখেন যে তার শ্বাসকষ্ট থাকে, তাহলে একটি ইনহেলার ব্যবহার করতে বলবো। তাহলে যদি শ্বাসকষ্ট না থাকে, তাহলে ইনহেলার ব্যবহার করার প্রয়োজন নেই। সবচেয়ে বেশি দরকার তার ধৈর্য। আমাদের দৃঢ় বিশ্বাস এই বর্তমান যে সিজনটি, এটি আস্তে আস্তে চলে যাবে এবং তিনি কিন্তু আরো বেশি সুস্থ হবেন। আমি বিশ্বাস করি তার এই মুহূর্তে ইটিটি যেহেতু ভালো আসছে, ইকো ভালো আসছে, আমার মনে করি হার্টের সমস্যা নাও হতে পারে। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। একই সাথে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রচুর দর্শক আমাদের লিখছেন তাদের সমস্যার কথা। তার ছেলের জন্য লিখছেন, যার বয়স 3 বছর, সমস্যা হচ্ছে প্রস্রাবের সমস্যা, পেশাব আসলে হাউমাউ করে কাঁদে, অনেক ওষুধ খাইয়েছেন, ভালো হচ্ছে না। ওষুধের নাম হচ্ছে ক্লোভাসেভ, দুঃখিত 125 ফেক্সো, তারপরেও ভালো হচ্ছে না, দয়া করে পড়তে বলেছেন এবং সমাধান চেয়েছেন। হালিম শেখ লিখেছেন এটি আমাদের। আসলে খুব অল্পতে এটা যেটা সমস্যা হচ্ছে, সেটা হয়তো প্রস্রাবের যে রাস্তা, সেটা হয়তো ছোট থাকতে পারে, অনেক সময় চামড়াটা লেগে থাকে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে টপিকট এই ক্রিমটা দেওয়ার 10 মিনিট পরে যদি একটা মাসাজ করে দেন সকালে এবং রাতে, এটা অনেক ক্ষেত্রে উপকার পাওয়া যায়। কিন্তু এর পরেও যদি দেখেন যে কান্নাকাটি আসলে করছে, তার প্রস্রাব রাস্তা যেটা বের হচ্ছে ওখানে কোনো সমস্যা আছে কিনা, একজন যদি সার্জনের কাছে দেখা যায়, সবচেয়ে ভালো হয় যদি ইউরোলজিস্টের কাছে দেখাতে পারেন। সেটা যদি নাও পারেন, একজন সার্জনের কাছে দেখালে আগে ক্রিমটা ব্যবহার করেন, মাসাজটা করেন। এটা 15-20 দিন করলে অনেক সময় খুলে যায়, খুব সুন্দরভাবে কিন্তু প্রস্রাব হয়। এই জন্য অ্যান্টিবায়োটিকের দরকার নেই। যেহেতু কান্নাকাটি করছে, যে ইউরিনের ইনফেকশন না, এটা প্রস্রাবের রাস্তাতেই সমস্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি। সুতরাং ক্রিমটা দিয়ে মেসেজটা দেন, তারপরে যদি না সারে তাহলে চিকিৎসকের পরামর্শ। ধন্যবাদ ডাক্তার আবু সাঈদ শিমুল। একই সাথে ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। দর্শক, যেখানেই বিদায় নিচ্ছি,
কাল আর শনিবার আরও একবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।